দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ফার্স্ট এইডে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে চোখের ছানি অপারেশন এবং লেন্স স্থাপন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর ইশতিয়াক আনোয়ার, ফ্যাকো এবং গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ছানি এবং তার সাথে আমরা কথা বলবো লেন্স ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। প্রথমে আমি জানতে চাই ছানি জিনিসটা আসলে কি এবং এটা চোখের ঠিক কোন অংশে হচ্ছে? আমাদের চোখের ভিতরে ক্রিস্টালাইন লেন্স বলে একটা স্বচ্ছ পার্ট আছে, যেটা আমরা যখন জন্মগ্রহণ করি একেবারেই স্বচ্ছ থাকে। এটা বয়স বাড়ার সাথে সাথে এটা অন্যান্য অঙ্গের মতো একটু বৃদ্ধি হয় এবং এই স্বচ্ছতাটা হারাতে থাকে আস্তে আস্তে। যখন এই স্বচ্ছ লেন্সটা সম্পূর্ণ অস্বচ্ছ হয়ে যায়, যার ফলে হয় যে আমাদের বাইরের যে আলোক রশ্মিটা চোখের ভিতরে যায় এটা আর যেতে পারে না। এই অস্বচ্ছ লেন্সটাকেই ছানি বা ক্যাটারাক্ট বলে। এই যে ছানিটা আমরা শুনলাম যে আস্তে আস্তে এটা অস্বচ্ছ হতে থাকে এবং বয়সের সাথে সাথেও সেটা হয়। বয়সের কারণ ছাড়া আর কি কি কারণে কম বয়সে এই ছানিটা হতে পারে? সব বয়সেই হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা জন্মগ্রহণ করছে এই ছানি নিয়ে, যেটাকে বলা হয় কনজেনিটাল ক্যাটারাক্ট। সাধারণত গর্ভাবস্থায় যদি মায়ের জ্বর বা রুবেলা এরকম কিছু রোগ আছে, এটা হলে সেই গর্ভে যে বাচ্চা থাকে তারা অনেক সময় জন্মগতভাবেই ছানি নিয়ে জন্মায়। কিন্তু সাধারণত 90% ক্ষেত্রে ছানিটা বার্ধক্যজনিত কারণেও হয়। আর এই বার্ধক্যজনিত কারণ ছাড়াও আঘাতজনিত কারণে হতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেটার সাইড এফেক্ট হিসেবে দেখা যায় ছানিটা হয়। এছাড়া যারা স্মোকিং করে, যাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে না, অনেক বছর যাবৎ ডায়াবেটিস আছে, এদের ক্ষেত্রে দেখা যায় ছানিটা ওই বার্ধক্যে যে বয়সে হয় তার অনেক আগেও হতে পারে। আর এই যে বয়স্ক যাদের বয়সের কারণে ছানিটা পড়ছে, তাদের ঠিক কোন বয়স থেকে আসলে এটা বেশি ধরা পড়ে এবং মানে কোন বয়সের রোগীরা বেশি সাফার করে থাকে? সাধারণত দেখা যায় 65 বছরের কিছুটা এদিক ওদিক ক্ষেত্রে ছানিটা সাধারণত হয়। কিন্তু যারা একটু সূর্যের আলোতে বেশি থাকে, চোখের প্রোটেকশনটা কম করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা বলছি। আর এর আগে যেটা বলছি, যেমন ডায়াবেটিস, যাদের প্রেশার বেশি, এরকম কিছু কিছু রোগ আছে, যারা স্টেরয়েড ব্যবহার করে অথবা চোখের কিছু ড্রপ ব্যবহার করে, নির্দিষ্ট কিছু ড্রপ আছে, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ছানিটা অনেক সময় অনেক আগেই ডেভেলপ করতে পারে। এই যে ছানি পড়ছে, একজন রোগী কি কি উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে আসে, কি কি সমস্যা সে পড়ে বা সম্মুখীন হয় দেখে সে ডাক্তারের কাছে আসে চিকিৎসার জন্য? প্রথমত সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা প্রথম দিকে বলে যে আমি জিনিসটা আগে যেরকম পরিষ্কার দেখতাম এখন সেই জিনিসটা দেখতে পারি না পরিষ্কার, দূরের জিনিসটা সম্পূর্ণভাবে ভালো মতো দেখতে পারতেছি না। কোনো লাইট সোর্সের দিকে তাকালে সেই লাইটটা ছড়িয়ে যাচ্ছে। আগে যেরকম আলোতে দেখতে পারতাম এখন তার থেকে আলোটা আরও অনেক বেশি দেয়া, মানে আলোর ইন্টেন্সিটিটা আরও বাড়ালে তারপরে আমি দেখতে পারি। সাধারণত মানে এই দেখাজনিত কারণটাই হচ্ছে ছানি পড়লে তখন বোঝা যায়। তার মানে উনি কম দেখতে পান দেখেই প্রথমে উনি ডাক্তারের কাছে আসেন এবং তারপরে ধরা পড়ে যে হয়তো উনি ছানিতে আছেন। তখন আমরা পরীক্ষা করি, পরীক্ষা করলে বোঝা যায় যে ওনার পড়েছে ওনার চোখে। আর এই যে একজন পেশেন্ট ছানি নিয়ে আসলো, তখন ওনার কাছে ট্রিটমেন্ট অপশন আমরা ওনাকে কি কি দিতে পারি? ট্রিটমেন্ট অপশন বলতে একটাই ট্রিটমেন্ট অপশন, ছানির এখন পর্যন্ত কোনো ওষুধ নেই। যেটা করতে হয় যে এই যে অস্বচ্ছ হয়ে গেছে যে লেন্সটা, এটাকে বের করে ফেলে এর জায়গায় একটা আর্টিফিশিয়াল ইন্ট্রাঅকুলার লেন্স বা আইওএল বলে, এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের আছে। সেই জিনিসটাই ওই ছানিটা যেখান থেকে বের করা হয়েছে, যেই ক্যাপসুল, একটা ক্যাপসুলের ভিতরে থাকে ওই লেন্সটা, ওখানেই আবার প্রতিস্থাপন করে দেয়। এটা একটা আমরা বলবো একটা প্রসিডিওর, একটা সার্জারি। এই সার্জারিটা আমরা কি কি ভাবে করতে পারি? এটা সাধারণত দুইভাবে করা হয়। একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা হাত দিয়ে কেটে সম্পূর্ণ লেন্সটা বের করে আনা হয়, তারপরে একটা যেটা বললাম আর্টিফিশিয়াল লেন্স দেওয়া হয়। আর এখন যেটা উন্নত বিশ্বে এবং আমাদের এখানেও বড় বড় হাসপাতালগুলো বা আধুনিক হাসপাতালগুলোতে করা হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন। এটা হচ্ছে ছোট একটা কাটা হয়, জাস্ট 2 মিলিমিটারের মতো, দিয়ে একটা মেশিন আছে ফ্যাকো ইমালসিফিকেশন মেশিন। এটা দিয়ে ওই যে ছানি পড়ছে ওই লেন্সটাকে ছোট ছোট টুকরা করে বের করে আনা হয়, বের করে ওখান থেকেই একটা আর্টিফিশিয়াল লেন্স ব্যবহার করা হয়। মানে যেই ছিদ্রটা করা হলো সেই ছিদ্র দিয়ে একটা আর্টিফিশিয়াল লেন্স আমরা ওখানে করছি, প্রতিস্থাপন করা হচ্ছে। এটাকেই আমরা লেন্স প্রতিস্থাপন বলছি। এটাকেই আমরা লেন্স প্রতিস্থাপন বলি। এই যে সার্জারিটা করলাম,
এটার পরে কোনো রকমের কোনো কমপ্লিকেশন বা পেশেন্ট কি কোনো সমস্যায় ভুগে থাকে বা আর কোনো কমপ্লিকেশন নিয়ে কি আবার ডাক্তারের কাছে তাদের আসতে হয়? সাধারণত যদি সফলভাবে অপারেশনটা হয়ে যায় পেশেন্টের কোনো ধরনের কমপ্লিকেশন হয় না। এবং ওনার দৃষ্টিশক্তি একেবারেই দৃষ্টিশক্তি ওনার যদি চোখের অন্যান্য যে পার্টগুলো আছে, রেটিনা আছে, আরও অন্যান্য পার্ট আছে, এগুলোতে যদি কোনো সমস্যা না হয়, উনি একেবারে পূর্বে যেরকম দেখতেন, ছোটোবেলাতে যেরকম দেখতেন, সাধারণত অপারেশনের থেকে 24 ঘন্টা পরেই উনি আবার সেরকম দেখতে পারেন। এই যে আমরা অপারেশনটা নিয়ে কথা বলছি, এই অপারেশনটাই আমাদের আজকের বিষয়। এর ঠিক কতদিন আগে একজন পেশেন্টকে হাসপাতালে আসতে হবে এবং ওনার কি অপারেশনের আগে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কি না? কোনো সাবধানতা অবলম্বন করতে হয় না। যেটা করতে হয়, অপারেশন থেকে 4 থেকে 5 দিন আগে আসতে হবে। অপারেশন করার আগে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। এটার ভিতরে কিছু শরীরের ইনভেস্টিগেশন, যেমন একটু ইসিজি, যে ওনার হার্টে কোনো সমস্যা আছে কিনা। ব্লাড সুগারটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড সুগার যদি কন্ট্রোল না থাকে, ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে অন্যান্য অপারেশনের মতো ছানি অপারেশনও করা যাবে না। আর এটার বাইরে আমরা চোখের 5-6টা পরীক্ষা করে থাকি, যে চোখে যে লেন্সটা দেওয়া হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেই লেন্সটার পাওয়ারটা নির্ণয় করা। আর এ বাদে চোখের অন্যান্য কিছু পরীক্ষা আছে যেটা এই ফ্যাকর আগে পরীক্ষা করে নিতে হয়। সেটা সাধারণত অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে করা উচিত অপারেশনের। আর এগুলো আমরা করলাম অপারেশনের আগে, এবং অপারেশনটা যখন হয়ে গেল তারপরে ফলো আপের জন্য আসলে কি কি করা লাগে? তারপরে ফলো আপের জন্য যেদিনকে অপারেশন হয় তার পরের দিন ওনাকে একবার আসতে হবে, আর তার থেকে 10 দিন পরে একবার আসলে ওনাকে চশমার পাওয়ারটা দিয়ে দেওয়া হয়। এখন এই চশমার পাওয়ারটাও নির্ভর করে কোন ধরনের লেন্স দেওয়া হচ্ছে। লেন্সটা অনেক ধরনের লেন্স আছে। কিছু লেন্স আছে যেটা দিয়ে শুধু দূরেরটা দেখা যায় অথবা শুধু কাছেরটা দেখা যায়, আর মাল্টিফোকাল বলে কিছু লেন্স আছে, সেটা দিলে আর চশমা দূরে বা কাছে কোনোটার জন্যই চশমা লাগে না। সেক্ষেত্রে আমরা এই যে মাল্টিফোকাল লেন্স যদি থেকে মানে আমরা দিতে পারি যদি অপশন, সেক্ষেত্রে কেন আমরা তাহলে সেটাই দেওয়া হয় না? কেন তাকে আবার চশমার অপশনটাও দেওয়া হয় যে শুধু উনি কাছে দেখতে পাবে, আমরা চশমা দিয়ে কারেক্ট করব? এখানে কস্ট একটা ফ্যাক্টর। ফ্যাকোমেসেরগ্রাম সার্জারি দেখা যায় যে 30,000 টাকা থেকে শুরু করে ঊর্ধ্বে এক এক চোখ আপনার 2 লাখ 2.5 লাখ টাকাও করা হয়। এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা যেটা বললাম যে ম্যানুয়ালি করা হচ্ছে নাকি ফ্যাকো মেশিনের সাহায্যে করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আপনি যে লেন্সটা দিচ্ছেন এটা বিভিন্ন দেশ থেকে উৎপাদিত, ম্যানুফ্যাকচার্ড। ইন্ডিয়াতে হলে এক ধরনের প্রাইস, ইংল্যান্ডে হলে এক ধরনের প্রাইস, আমেরিকাতে হলে এক ধরনের প্রাইস। একটা এটা। সেকেন্ড হচ্ছে যে আপনাকে যেটা আমি বললাম যে মনোফোকাল আর মাল্টিফোকাল লেন্সের দাম অন্যান্য লেন্সের থেকে অনেক বেশি। সবাই এটার জন্যই ওটার দিকে যায় না। তার মানে কস্ট একটা কারণ, এবং এই জন্যই হয়তো আমরা মাল্টিফোকাল সবসময় ব্যবহার করতে পারছি না। এই পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতি নিয়ে আবার আমরা এই বিষয়ে কথা বলবো। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, একটু পরে ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পরে কথা হচ্ছিল চোখের ছানি অপারেশন এবং লেন্স স্থাপন নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা চোখের যে ছানি অপারেশন তার বিভিন্ন অপশন কিভাবে আমরা করতে পারি সেগুলো নিয়ে কথা বলছিলাম। এখন আমি জানতে চাই, এই যে আমরা ছানি ট্রিটমেন্ট করলাম, একটা অপারেশন করা হলো, হয়তো উনি যতখানি দেখতে পাচ্ছিলেন না, আমরা আশা করি যে উনি তার থেকে অবশ্যই অনেক ভালো দেখবেন। কারোর মনে এরকম একটা ভীতি থেকে থাকে যে একটা অপারেশন হবে, এরপরে কি কতটুকু ভালো হব নাকি আদৌ আরও দৃষ্টিশক্তি চলে যাবে, হয়তো আরও কিছুই দেখব না। এই ভীতির থেকে এই ভয়টা যাদের মধ্যে আছে তাদের জন্য আপনি কি কিছু বলবেন কি না? আমি বলবো যে এরকম ঘটনা আগে হতো, তখন এত সফিস্টিকেটেড মেশিন ছিল না, আমাদের দেশের সার্জনরা এত ভালো ছিল না। এখন চক্ষুতে মেশিনের গত 10 বছরে যে র্যাপিড প্রোগ্রেশন হয়েছে, এটার ক্ষেত্রে এখন ওই রকম সম্ভাবনাটা খুব কম থাকে। শুধু ছানি অপারেশনের কারণে চোখে দেখবে না, এটা হওয়ার সম্ভাবনা এখন বলতে গেলে একেবারেই নেই। আর যদি সফলভাবে অপারেশন করা হয়, এইটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন যেখানে অপারেশন করা হচ্ছে সেখানকার চারিপাশের পরিবেশ অপারেশনের পরে না দেখার একমাত্র কারণ হিসাবে আমরা বলি যদি চোখে ইনফেকশন হয়। সেটার ক্ষেত্রে দুটা কারণ, একটা যদি অপারেশনের সময় কোনো ধরনের ত্রুটি হয়, সেকেন্ড হচ্ছে যে পেশেন্টের দিক থেকে যদি অপারেশনের পরবর্তী কিছু নির্দেশনা মেনে চলতে হয়, যেমন ধরেন 10 দিন চোখে পানি লাগানো যাবে না, সরাসরি নিচু হয়ে কোনো ভারী কাজ করা যাবে না, ডায়াবেটিসটা একেবারে স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে। এগুলো করলে আসলে এরকম ভীতির আর সম্ভাবনা
এখন আমরা গত 5-10 বছরে আমরা এরকম শুনি না যে অপারেশনের পরে দেখতে পারতেছে না। এই যে আমরা কিছু কথা অলরেডি শুনে ফেললাম যে বিধিনিষেধের ব্যাপারটা, যে কিছু কিছু জিনিস নিষেধ থাকবে, এর সাথে কি আর কোনো লাইফস্টাইল মডিফিকেশন বা ফুড হ্যাবিট কোনো রকমের রেস্ট্রিকশন কি করার দরকার হয় এই অপারেশনের পরে? কোনো ধরনের ফুড হ্যাবিট রেস্ট্রিকশনের দরকার হয় না। এখন এত ছোটোভাবে কাটা হয়, আপনাকে বললাম যে 2 মিলিমিটার, এটার জন্য কোনো ফুড হ্যাবিটের চেঞ্জের দরকার হয় না, কোনো কিছু খাওয়াতে কোনো নিষেধ নেই। যদি আদারওয়াইজ ওনার অন্য কোনো ডিজিজের জন্য, যেমন যদি ডায়াবেটিসের জন্য মিষ্টি খেতে নিষেধ থাকে সেরকম, কিন্তু শক্ত খাওয়া যাবে না, নরম খেতে হবে 10 দিন, এরকম কোনো ধরনের নেই। ডান কাত হয়ে শুতে হবে, বাম কাত হয়ে শুতে হবে, এরকমও কোনো বিধিনিষেধ নেই। বিধিনিষেধ বলতে দুটো জিনিসই, সরাসরি চোখে পানি লাগানো যাবে না, অতএব গোসল করলে গলার নিচ থেকে গোসল করতে হবে, চুল মাথা আলাদাভাবে ধুতে হবে, আর সেজদা দিয়ে নামাজ পড়া বা কোনো ভারী কাজ করা যাবে না। এই দুটা বাদ দিয়ে উনি ওনার নর্মাল রান্না বান্না, পরের দিন থেকে উনি রান্না করা বা রেগুলার এক্সারসাইজ, খুব হার্ড এক্সারসাইজ না, নর্মালভাবে হাঁটা, এগুলো সবই করতে পারবে। তাহলে এগুলো মেনে চললে উনি ভালো থাকতে পারবেন। তারপরেও একজন ছানি অপারেশন করা পেশেন্ট সাধারণত কি কি কমপ্লিকেশনে ভুগে থাকেন, বা এরকম কোনো কমপ্লিকেশন কি আছে যেটা আমরা দেখি যে অপারেশনের পর এই কমপ্লিকেশনগুলো হচ্ছে? 99% ক্ষেত্রে ছানির কোনো কমপ্লিকেশন হয় না। একটা যেটা হয় যে ছানির যে ক্যাপসুলটার উপরে বসানো হয় 5 থেকে 10 বছর পরে যে সেটা একটু অস্বচ্ছ হয়ে যায়, তখন জাস্ট লেজারের মাধ্যমে, যেটা 2 মিনিটের মতো সময় লাগে, এটা কোনো অপারেশন না, এই লেজারটা করলে সেটাও পরিষ্কার করে দেওয়া যায়। আচ্ছা, তার মানে যে ক্যাপসুলটার ভিতরে আমরা লেন্সটা সেটা একটু অস্বচ্ছ হয়ে যায়, সেটাই অস্বচ্ছ হতে পারে, আমরা এটা পোস্টেরিয়র ক্যাপসুল ওপাসিফিকেশন বলি আর কি। এটা আমরা দেখলাম যে অপারেশনের পরে এই কমপ্লিকেশন হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়। এটাও কিছুটা ডিপেন্ড করে কোন লেন্সটা দেওয়া হচ্ছে সেটার উপরে। উন্নত যে ভালো উপরের দিকের লেন্সগুলো, এগুলো দিলে সাধারণত এই পিসিওটাও অনেক পরে হয় বা হয় না। আমরা শুনলাম যে অপারেশনের পরে এই কমপ্লিকেশন হতে পারে। এখন একজন রোগী যদি উনি ছানি অপারেশন না করেন, বা উনি হয়তো চিকিৎসাই নিলেন না, ভাবছেন যে ঠিক আছে আমি যতটুকু দেখছি এটাই চলুক, বা কোনো কারণে হয়তো উনি নিতে পারলেন না, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে? এই যে প্রথমে আমি বলছিলাম যে চোখের ভিতরে লেন্সটা থাকে, এটা শরীরের একমাত্র অঙ্গ যেটা সমস্ত জীবন ধরে বড় হতে থাকে, এবং এটাই ক্যাপসুলের ভিতরে থাকে বলে এটা বের হতে পারে না। আস্তে আস্তে এটা বড় হতে হতে যতটুকু থাকে 4 মিলিমিটার থেকে জন্মের সময় এটা 5 বা 6 মিলিমিটার হয়ে যায়। এখন এটা হওয়ার ফলে যদি কেউ অপারেশন না করে তাহলে যেটা হবে, 1 নম্বর তো দেখতে পারতেছে না, এটা বাদ দিয়ে অনেক সময় দেখা যায় এই জিনিসটা টোটাল ক্যাপসুলটা ফেটে যেয়ে চোখের ভিতরে লেন্সটা ছড়ায় পড়লো, অথবা এটা বাড়তে বাড়তে সম্পূর্ণ চোখের সামনের দিকটা বন্ধ করে দেয়, দিয়ে আমাদের চোখের প্রেশার বন্ধ করে দেয়, যেটার ফলে গ্লোকোমা ডেভেলপ করে। ছানি অপারেশন না করলে ফ্যাকোলাইটিক, মানে যেটা ফেটে যায় লেন্সটা, আর একটা ফ্যাকোমরফিক, যেটা সামনের দিকে চলে এসে চোখের প্রেশারটা বাড়ায় দেয়, এই 2 ধরনের গ্লোকোমা হতে পারে। আর এটার যেটা কমপ্লিকেশান এই দুটা গ্লোকোমার, সেটা হচ্ছে যে ছানি যেরকম অপারেশন করলে আগের অবস্থায় দেখে ফেলতে পারতো, আনফর্চুনেটলি কেউ যদি অপারেশন না করে ওই পর্যন্ত দেরি করে, এই 2টা গ্লোকোমা হয়ে গেলে উনি আর ভিশন ফিরে পাবেন না। তখন অপারেশনটা হচ্ছে ওনার ব্যথা কমায় দেয়া আর চোখটা যাতে সেভ করা যায় সেই অপারেশন। অতএব ওই পর্যন্ত কারোরই অপেক্ষা করা উচিত না যে এরকম ধরনের কমপ্লিকেশন, কারণ তাহলে শুধু চোখটা থাকবে কিন্তু কোনো দৃষ্টিশক্তি থাকবে না, এবং খুব পেইনফুল একটা কন্ডিশন ডেভেলপ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যত কেউ যদি মনে করে যে খুব বেশি ভয়াবহ না, বা আমার কিছুটা হলে আমি দেখতে পাই, তারপরেও এটার চিকিৎসা করা খুবই জরুরি। এটার চিকিৎসা করা অবশ্যই জরুরি। আগে একটা অনেকের ধারণা ছিল যে ছানিটা পেকে যাক তারপরে অপারেশন করব, এটার জন্য আমরা এখন বলি না যে ওই পর্যন্ত দেরি করবেন না, কারণ হঠাৎ করে যদি যে কমপ্লিকেশনগুলো এটা হলে সম্পূর্ণ ভিশন এবং চোখটা হারানো, ডায়াগনোসিস হবে তখনই প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। আর এই যে ছানির অপারেশন হচ্ছে, এটা আসলে আমাদের দেশের মানুষজনের কাছে কতটা অ্যাভেলেবল? আমরা জানি আমাদের ম্যাক্সিমাম জনগোষ্ঠী যেটা, সেটা হচ্ছে গ্রামে থেকে থাকে, এবং ওদের জন্য আসলে ওনারা কোথায় যাবেন এই ট্রিটমেন্টের জন্য? আমাদের দেশে রাফলি গত বছরের হিসাব অনুসারে 6 লক্ষ ছানি রোগী আছে, এবং প্রতি বছর 1,20,000 এটার সাথে আরও যোগ হচ্ছে। কিন্তু আমাদের দেশে এখন ন্যাশনাল আই কেয়ার প্ল্যান এনইসি বলে একটা কার্যক্রম চালু আছে, যেটার আওতাধীনে প্রত্যেকটা জেলাতে সদর হাসপাতালে ছানি অপারেশন হয়। আর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে উন্নত চিকিৎসার ফ্যাসিলিটিটা আসলে এখনও আমরা ওইভাবে স্প্রেড করতে পারিনি। ওই বাইরে যেটা হচ্ছে সেটা ম্যানুয়ালি হচ্ছে,
আর ঢাকা, চিটাগাং বা এরকম বড় বড় শহরে এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, যেমন আমাদের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, বেসরকারি প্রতিষ্ঠানের ভিতরে বাংলাদেশ আই হসপিটাল, হারুন আই হসপিটাল, এরকম বিভিন্ন হসপিটাল আছে যেখানে আপনার সব ধরনের চক্ষু এই অপারেশন ফ্যাকো ইমালসিফিকেশনের সুবিধা পাওয়া যাবে। এবং এরও পরের যেটা লেজার ক্যাটারাক্ট সার্জারি বলে, ফেমটো লেজার ক্যাটারাক্ট সার্জারি, এটাও এখনও দু একটা হাসপাতাল যেমন বাংলাদেশ আই হসপিটালে এটাও অ্যাভেলেবল। এটা ফ্যাকোরও পরের পার্ট। এবং আমরা দেখছি যে অনেক জায়গায় অনেক রকমভাবেই সার্জারিটা হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে সাধারণ মানুষের জন্য সবচেয়ে কম, মানে কত কম খরচে এই ট্রিটমেন্ট নেওয়া সম্ভব? সাধারণভাবে এটা 3 থেকে 5,000 টাকাও এক চোখের অপারেশন করা সম্ভব। তার মানে অন্য যে কেউ একটা সরকারি মেডিকেলে গিয়ে 3 থেকে 5, সরকারি হাসপাতালে গেলে বিভিন্ন সরকারি হাসপাতালে এটা ফ্রি অফ কস্ট করা হয় অপারেশনটা, এটার জন্য কোনো চার্জও দিতে হয় না সরকারি হাসপাতালে গেলে। পরে যে মানে ওষুধের যে খরচটা থাকে, ওষুধের খরচ বলতে আসলে 500 থেকে 600 টাকা, এর বেশি ওষুধের খরচও হয় না। আর এখানে আমি জানতে চাই যে এই অপারেশনটা করার পরে কতদিন তাকে চোখের ওষুধ বা এগুলো মেনটেন করতে হবে? এখন আসলে অপারেশনটা করা হয়, চোখে কোনো ইনজেকশন দেওয়া হয় না, সাধারণত 90% ক্ষেত্রে একটা জাস্ট ড্রপ অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, যার ফলে চোখে কোনো ব্যান্ডেজও লাগানো হয় না। অপারেশনের পরেই রুগী জাস্ট বাসায় চলে যেতে পারে। আর টোটাল তারপরে 1 থেকে 1.5 মাসের একটু চোখের ওষুধ নিতে হয়। আর তারপরে পেশেন্টকে ডাক্তারের ফলো আপে থাকতে হয় কতদিন? টোটাল 1 মাস ফলো আপ, তারপরে আর ওই চোখের জন্য আর আসা লাগবে না, তারপরে জাস্ট নিয়মিত বাৎসরিক যে ফলো আপ সেটার জন্যই আসবে, সেটার জন্য। এবং যদি কোনো উনি সমস্যায় পড়েন সেটার জন্য সেক্ষেত্রে উনি ডাক্তারের কাছে আসবেন। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং ছানি নিয়ে এবং লেন্স ট্রান্সপ্ল্যান্ট নিয়ে এই এত কিছু বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।